অডিও ফাঁস। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনি আইন করুন, নির্দেশনা দিন, কোন গণমাধ্যমে ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে হাসিনার কোন বক্তব্য প্রচার করা যাবে না। হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য অডিও ফাঁসের নাটক করছে। কোন গণমাধ্যমে আপনারা এগুলো প্রচার করবেন না। আওয়ামী লীগ পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, হাসিনার দর্শকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং একই সাথে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে নিয়ে নানা ধরনের খেলা হচ্ছে। দেখেন, এই ঝিনাইদহে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছে কিছু, তাদের উপর হামলা হয়েছে। অথচ ভারতের মিডিয়া গুলো প্রচার করছে এদেশের সংখ্যালঘুরা ভালো নয়, এদেশের সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না, মন্দিরে হামলা করা হচ্ছে। কোন মন্দিরে ঝিনাইদহে হামলা হয়েছে? আমার তো অসংখ্য বন্ধু হিন্দু, আজকে অনেক হিন্দুদের সাথে সাক্ষাৎ হয়েছে। সন্ধ্যার হিন্দুদের একটি অনুষ্ঠান আছে, সেখানে যাওয়ার কথা, আমি সেখানে যাবো। কারণ ছোটবেলায় বেড়ে উঠেছি, আমার যারা বেস্ট ফ্রেন্ড ছিল 2-3 জন, তারা প্রত্যেকে হিন্দু। হিন্দুদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আমরা সবার আগে বাংলাদেশি, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করছি। কিন্তু ওই বিজেপি সরকার, ওই শুভেন্দু অধিকারী, তিনি কি করছেন? তিনি বলছেন বাংলাদেশের হিন্দুরা ভালো নয়, বাংলাদেশের হিন্দুদের হত্যা করা হচ্ছে। আমরা হিন্দুদেরকে হত্যা করছি নাকি আমার একজন মুসলমান ভাই, একজন আইনজীবীকে স্কুলের সদস্যরা কুপিয়ে জয় করে হত্যা করেছে? আমরা এর প্রতিবাদে কোন হিন্দু দলকে হামলা হয়েছে? কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে? হয় না। শুধুমাত্র যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি ফাঁদ ছিল। এই ফাঁদ ভারত সরকার করেছিল। তারা মনে করেছিল একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা হবে, এটি পরিকল্পনা, এবং ভারতীয়রা এই পরিকল্পনা করেছিল যে একজন মুসলমানকে হত্যা করা হবে এবং এর প্রতিবাদে একসঙ্গে হিন্দুকে হত্যা করবে মুসলমানরা। এরপরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিবে, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, ভারত সেনাবাহিনী থাকবে এবং বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানাবে। সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো, ধর্মীয় নেতারা তারা বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে, এই খাবে এই উস্কানিতে পা দেওয়া যাবে না, আমরা হিন্দুদেরকে রক্ষা করব। এরপরে দেখেন যে হিন্দুদের নিরাপত্তা সরকার আরো বাড়িয়েছে, মন্দিরে মন্দিরে পুলিশ বসিয়েছে, সেনাবাহিনী বসিয়েছে। আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, ভারতের সাথে আমরা কোনো যুদ্ধ করবো না। ভারত যে হিংস্রতা চালাচ্ছে, ভারত যে ষড়যন্ত্র করছে, সেটি আমরা সবাই মিলে মোকাবেলা করবো। আমরা সবাই ছিলাম, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণের কাছে পরাজিত হয়েছে। ষড়যন্ত্র করে হাসিনা টিকতে পারে নাই, ভারত বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করে টিকতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ এদেশে ভালো রয়েছে, ভালোভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করতে চায়। সুতরাং ওই ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা করবেন না। শেখ হাসিনার ফাঁদে পড়লে, রাস্তায় নামলে কারণ কিন্তু রক্ষা হবে না। পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যৌথ বাহিনী রয়েছে, আপনাদেরকে গ্রেফতার করবে। সুতরাং হাসিনার ভালোবাসায় শিক্ষিত হবেন না। হাসিনা আপনাদেরকে ভালোবাসে না, আপনাদেরকে ভালোবাসে, হাসিনা পালাবে না। সুতরাং তার প্রতি কিসের মমতা, কিসের ভালোবাসা? আওয়ামী লীগ ছাড়েন, আওয়ামী লীগ ছাড়েন। আওয়ামী লীগ একটি খুনি দল, একটি মাফিয়া দল। এই নামটি এখন পচে গিয়েছে। এই নামটি ব্যবহার করে আর কোন রাজনীতি বাংলাদেশে চলবে না। এই ঝিনাইদহে এক গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেবে। আমি স্পষ্টভাবে বলি, আওয়ামী লীগের কোন নেতা আগামীতে দামি মামি স্বতন্ত্র কোন নামে ঝিনাইদহে ইলেকশন করতে পারবে না। সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ দামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না। বিচারের আগে আওয়ামী লীগের নেতাদেরকে ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি সরকার বলে সুযোগ দিবে, আমরা 1 লাখ নেতাকর্মীকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ ওই নির্বাচন কমিশন প্রয়োজনে ঘেরাও করবে। রাজধানী মানবো? 2000 মানুষ শহীদ হয়েছে, আর বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আনবে, সব মাফ করে দিবেন।
আমরা কি ঝুলছা, আমরা কি আগুন চুষবো? মোটেও না। আমরা প্রতিবাদ করবো। বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সতর্ক সচ্চার থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী, জাতীয় পার্টির সাধারণ কর্মীরা যদি রাজনীতি করতে চায় তাদেরকে আমি আহ্বান করবো, নতুন একটি দল খোলেন, নতুন একটি দলের ঘোষণা দেন, সেই দলের নিবন্ধন নেন, এরপরে আপনারা ইলেকশন করেন, আমাদের কোনো বাধার আপত্তি নাই। কিন্তু যারা 14 সালে দামি ইলেকশন করেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, 18 সালে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, দামি ইলেকশন করেছে, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে প্রতারণা করছে, 24 সালে যারা স্বতন্ত্র দামি মামি নামে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে, ওই স্বতন্ত্র দামি মামি আওয়ামী লীগ কোন লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারকে বলবো, আওয়ামী লীগের দুর্নীতিবাজদেরকে ধরতেন না কেন? শেখ হাসিনার কত দুর্নীতি, শেখ হাসিনার ছেলের দুর্নীতি, বোনের দুর্নীতি, 14 গোষ্ঠীর দুর্নীতি, এখন পর্যন্ত শেখ পরিবারে একজন তো ধরেন না কেন? মীমাংসা করছে, সব মিটমাট হয়ে গেছে। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে কোনো বোঝাপড়া সরকারে হলে সেটি আমরা মানব না। শেখ হাসিনাকে বাংলার মাটিতে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি আপনারা না করেন, বাংলাদেশের জনগণ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাফ করবে না, মাফ করবে না। এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টি অবশ্যই গণহত্যার দায়ে এবং একই সাথে বাংলাদেশের গণহত্যা এবং একই সাথে গণতন্ত্র ধ্বংসের দায়ে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দায়ে, বাংলাদেশের জনগণকে গুম নির্যাতন নিপীড়ন করার দায়ে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আপনারা কি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক? জনগণের নিষিদ্ধ করা হোক? আপনারা কি চান জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারুক? আমরা কেউ চাই না জাতীয় পার্টি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক। এবং একই সাথে সর্বশেষ বলবো, অনেক নেতা আছে আওয়ামী লীগের, টাকা দিয়ে ভোট কিনেছে, 1 কেজি 2 কেজি মাংস দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, টাকার কাছে বিক্রি হবে? 1000 টাকা দিলে আর একটা ভোটটা একজন সন্ত্রাসীকে দিয়ে দিবে? আপনাকে 2 কেজি মাংস দিবে আর আপনি বিক্রি হয়ে যাবে? আপনার বিবেক কি এত দুর্বল? আপনার বিবেক কি এত সস্তা যে মাংস খাবে আর 1000 টাকা দিয়ে আপনি বিক্রি হয়ে যাবেন? বাংলাদেশে আগামীতে ভোট কেনাবেচা চলবে না, ঝিনাইদহে আগামীতে ভোট কেনাবেচা চলবে না ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সকলকে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা ঝিনাইদহে গিয়ে সত্যকে তুলে ধরুন। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, লুটপাট যারা করছে সেগুলো আপনারা তুলে ধরুন। আমরা চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসানোর জন্য, লুটপাটকারীকে ক্ষমতায় বসানোর জন্য অভ্যুত্থান করি না, আমরা অভ্যুত্থান করেছি এদেশের জনগণকে রক্ষা করার জন্য। সর্বশেষ বক্তব্য সেটি হলো, 2টা চিঠি দেওয়া হয়েছিল, পটুয়াখালীতে একটা, ঝিনাইদহে একটা। এগুলো বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অত্যন্ত ইতিবাচক একটা চিন্তা, 2টা চিঠি দেওয়া হয়েছিল অত্যন্ত ইতিবাচক চিন্তার জায়গা থেকে। ঝিনাইদহের বিএনপি নেতাকর্মীকে বলা হয়েছে রাশেদ খানকে সহযোগিতা করার জন্য। দুর্ভাগ্যের সাথে বলতে হয়, যারা ঝিনাইদহের বিএনপি নেতৃত্ব দিচ্ছে তারা সেই চিঠি মানছে না। অর্থাৎ জনাব তারেক রহমান তিনি ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিলেন, তার কথা, তার কমান্ড অনেক নেতা মানছে না। আপনারা আপনাদের নেতার কমান্ড যদি না মানেন তাহলে কার কমান্ড মানবেন? আপনারাই বলেন। বরং বিভিন্ন জায়গায় কি বলা হচ্ছে, কোনো সমস্যাকে যদি নমিনেশন দেওয়া হয়, এই করা হয়, সেই করা হয়, আমরা মানবো না। নানান কথাবার্তা বলা হচ্ছে আমার কানে। অনেকে বলেন, আবার অনেক বিএনপি নেতা আছে আমাকে ভালোবাসেন, আমার সাথে গিয়ে দেখা করেন, আমাকে এলাকায় আসলে বিভিন্ন ভাবে আমার সাথে কথা বলেন, সাক্ষাৎ করেন, এবং যারা কথা বলেন, সাক্ষাৎ করেন, তাদের নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। বিএনপির হাইকমান্ড যেখানে ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিল, সেখানে আপনারা সহযোগিতা না করে একটু অসহযোগিতা শুরু করেছেন। আমার অন্য আরেকটি অডিটোরিয়ামে প্রোগ্রাম করার কথা ছিল, সেটি পাওয়া যায়নি। আমি দেখবো কেন পাওয়া যায়নি। আমি আজকে প্রোগ্রামটা করার পরে খোঁজ নিলাম, আমি চাইনি যে আগে খোঁজ নিতে,
কোনো ঝামেলা হোক আমি চাইনি, কিন্তু এই অসহযোগিতা যারা করছে অবিলম্বে পর্যন্ত যাতে রাশেদ খানকে না দেয় সেই চেষ্টাও কিন্তু ঝিনাইদহে চলছে। এই কথাগুলো কেন বলছি, কারণ তীব্র ক্ষোভ। আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন জৈবন সব দিয়ে দিলাম মানুষের অধিকার আদায় করতে গিয়ে, আর নিজের জায়গায় এসে নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, নানান জায়গায় কটূক্তি করা হচ্ছে, না যে ছোট বাচ্চা এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, ধিক্কার জানাই। আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের ভূমিকা আপনাকে জানতে হবে, আমাদের সম্পর্কে জানতে হবে যে এই ছোট বয়সে কি করে ফেলিয়েছি, হাসিনার পতন ঘটিয়ে দিয়েছি। ছোট বলে অবমূল্যায়ন করবেন না। এই ছোটরা মাঝে মধ্যে এমন চমক দেখায় যা বড়রাও পারে না। মাঝে মধ্যে দেখেন না লেখা থাকে যে ছোট বলে ধাক্কা দিবেন না, গাড়ির পিছনে থাকে না। তো বন্ধু, মাঝে মাঝে ছোট মানুষ এমন ধাক্কা দেয় উল্টিয়ে পাল্টিয়ে চিৎকার করা শুরু করবেন, চেঁচামেচি করা শুরু করবেন। সুতরাং লাফাইতে এসেন না, লাফালাফি কিন্তু আমরাও পারি। আমরা কারোর সাথে লাফালাফি করতে চাই না। আমরা চাই সৌহার্দ্যের রাজনীতি, আমরা চাই মানুষের মূল্যায়নের রাজনীতি। এই যে ঝিনাইদহ থেকে একজন ডাক্তার তিনি সমস্যায় পড়েছিলেন, তাকে অন্য জায়গায় ট্রান্সফার দেওয়া হয়েছিল, সেই সমস্যার সমাধান রাশেদ খান রয়েছে। এবং এই ঝিনাইদহ থেকে যারা ঢাকায় যারা চিকিৎসা নিতে হাসপাতালে সিট পান না, আইসিইউ পান না, সেই সমস্যাটা আমি করার চেষ্টা করি। আপনারা খোঁজ দেখেন যে সাম্প্রতিককালে যারা আমার কাছে গিয়েছে আমি কাউকে খাইনি, আমি প্রত্যেককে সহযোগিতা করেছি। সাংবাদিক ভাইরা যারা সমস্যায় পড়েন, নানান ধরনের প্রবলেম ফেস করেন, আমাকে জানালে আমি সমাধান করার চেষ্টা করি। বাংলাদেশের শুধু ঝিনাইদহ না, বাংলাদেশের যারা এই সমস্যায় পড়ে, নানান ধরনের সমস্যা আমাকে জানালে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সমাধান করতে। আমার জায়গা ঝিনাইদহ এই এলাকার মানুষ যদি সমস্যায় পড়ে আমাকে জানায়, আমি যদি সমাধান না করতে পারি তাহলে কি হবে? আমি সর্বোচ্চ চেষ্টা করি সমাধান করতে, এবং এই সমাধানের বিনিময়ে তার কাছ থেকে কখনো 1 টাকা নিয়েছি এই তো বলতে পারবে। রাজনীতি মানে মানুষকে উপকার করা, রাজনীতি মানে নেতা হওয়া মানে উদার হওয়া, বড় মনের পরিচয় দেওয়া। সংকীর্ণ মানসিকতা পোষণ করে নেতা হওয়া যায় না, এমপি হওয়া যায় না। নেতা হতে পরিচয় লাগে, এই পরিচয় যাদের নাই তাদেরকে বলবো রাজনীতি করার দরকার নাই। আরে ভাই, আপনি এমপি হতে সমস্যা কি? আমি এমপি না হতে পারি, আমরা তো ভাই ভাই একসাথে হাসিনার পতন ঘটিয়েছি। সুতরাং এখন এমপি হওয়ার জন্য আপনার ভাই আপনি মাইনাস করে সরিয়ে দিলেন, হোয়াট ইজ দিস? একটু দেখি তো রাজনীতি, এই নোংরা রাজনীতি ঝিনাইদহতে চলবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঝিনাইদহতে সকল দলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের মধ্যে সমালোচনা আলোচনা এগুলো করা যাবে না, একে অপরকে সহযোগিতা করতে হবে। গণ অধিকার বিষয়ক বিএনপি জামাত ইসলামী আন্দোলনকে এই ঝিনাইদহতে যে কোনো কাজে ইনশাআল্লাহ সহযোগিতা করবে। বাকিরা সহযোগিতা করবে কিনা সেটা আমি জানতে চাই। আমাকে ডাকেন, যে কোনো নেতার বাসায় ডাকেন, যে কোনো নেতার সাথে সাক্ষাৎ করতে বলেন। রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, ঝিনাইদহবাসীর স্বার্থে আমি নিজেকে বিসর্জন করতে প্রস্তুত রয়েছি। আপনারা যেটি করতে বলবেন সেটি করতে প্রস্তুত রয়েছি। সংকীর্ণ মানসিকতা নিয়ে আমি রাজনীতি করতে আসি না। আপনাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য ঝিনাইদহতে রাজনীতি করতে এসেছি। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের নেতৃত্বে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং জনগণের পাশে গণ অধিকার পরিষদ থাকবে। গণ অধিকার পরিষদের আগামী ভবিষ্যৎ, গণ অধিকার পরিষদের দেশের জনগণকে সাথে নিয়ে আগামী রাষ্ট্র নির্মাণ করতে চাই। কারোর সাথে আমাদের হিংসা নাই, বিদ্বেষ নাই। গণ অধিকার পরিষদের একজন যদি চালান করে লুটপাট করে আমাদের হবে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। গণ অধিকার পরিষদ কাউকে অন্যায় করে অপরাধী কাউকে জায়গা দিলে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ সত্য ন্যায় করেছিল, সংগ্রামের করেছিল, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হবে ইনশাআল্লাহ আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সর্বশেষ বলবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, কারণ এই অভ্যুত্থানে তার ভূমিকা সম্পর্কে আমি জানি। তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশে থাকতে পারেননি, এখন লন্ডনে বসবাস করছেন, কিন্তু যেভাবে বিএনপিকে তিনি পরিচালিত করছেন এটি অত্যন্ত প্রশংসা। এই অভ্যুত্থানে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সর্বোচ্চ ভূমিকা রেখেছে, সর্বশক্তি নিয়োগ করে কাজ করেছে। এটি হয়তো জানেন না,
আমি জানি সেই কারণে বলছি, কারণ যে 2018 সালে সংস্কার আন্দোলন আমরা করছিলাম, আমরা বিএনপি নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমি এবং আমাদের সভাপতি তাকে বলেছিলাম আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন, এই আন্দোলনকে কাজে লাগাতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো আমরা শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারছি না, সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে। যারা তারেক রহমান সাহেব আমাদের কথা শুনেছিলেন, একসাথে গণঅভ্যুত্থান রচনা করেছি, তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকা অনেক ছাত্ররা স্বীকার করে না, অনেকে বলতে চায় না, কিন্তু আমি শিক্ষার এত সংকীর্ণ ঘটনা আমি বলতে চাই এই বিপ্লবে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের সভাপতি তার ভূমিকা আমি বললামই, তিনি ভূমিকা রেখেছেন, তিনি জেল খেটেছেন। আমি শিক্ষা এই গণঅভ্যুত্থান সৃষ্টি করতে গিয়ে, রাজনীতিকরণ করতে গিয়ে আমার বাসায় দুবার অভিযান চালিয়েছে। আমার সন্তানকে এই সময় হাসপাতালে ভর্তি করা হয়, বাবা হিসেবে আমি সাথে যেতে পারি না। এরকম অসংখ্য সেক্রিফাইস আমাদেরকে করা লেগেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনাদের এই সময় রয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই এসেছিলেন। এখন কেউ কেউ বলছে নাসির নাকি আওয়ামী পরিবারের, আমি তার পরিবার সম্পর্কে কথা বলতে চাই না। নাসির ভাই এবং আমি নুরুল্লাহ আমরা একসাথে অভ্যুত্থানে কাজ করেছি। যে 7-8 জন মানুষ অভ্যুত্থানে কাজ করেছে, আমি তার একজন। আমি সাক্ষ্য দিচ্ছি যেখানে তারেক রহমান সাহেব